দর্শক, যুক্ত হয়েছি সরাসরি চ্যানেল আইআর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি পুলিশ সুপারের কার্যালয় কক্সবাজার থেকে। এখন এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আতাউর রহমান বিক্রমপুরী এবং তার নেতৃত্বে যে টিম রয়েছে সেই টিমটি, এবং তাদের সাথে রয়েছেন পরিবার সহ অনেকেই। আমরা কথা বলবো সকাল থেকে সব জল্পনা কল্পনাকে মারিয়ে আজকে পর্যটন নগরীতে সুদূর যশোর থেকে ছুটে এসেছেন শেখ আতাউর রহমান বিক্রমপুরী। এই মুহূর্তে একটু কথা বলবো আমরা শেখ আতাউর রহমান বিক্রমপুরীর সাথে। আজকে আপনি সুদূর যশোর থেকে ছুটে এসেছেন আপনার একটি পরিকল্পনা নিয়ে। আজকে আসলে পর্যটন নগরীতে আপনার আসার কারণ কি, সুদূর যশোর থেকে আপনার এখানে আসার কারণ কি এবং কেন এসেছেন, এবং বিস্তারিত আপনি সকাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে এসব নিয়ে দৌড়াদৌড়ি আমরা দেখেছি। আসলে বিস্তারিত ঘটনা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে আপনি বলেছেন পর্যটন নগরী, কিন্তু পর্যটন করার মতো কোনো মানসিকতা, শারীরিক সুস্থতা কোনোটাই ছিল না। আপনারা হয়তো দেখেছেন যে আমি এসে কতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, পরে ওষুধ খেয়ে তারপরে আলহামদুলিল্লাহ এখন হাঁটাচলা করতে পারছি আমি। তো আমার এখানে আসার উদ্দেশ্য তো ছিল, আমি মিডিয়াতে দেখছি যে আপনার 3 জন ভাইকে কালিমার পতাকা বহন করার কারণে গ্রেফতার করা হয়েছে। তো আমার কাছে মনে হলো যে এর আগেও তো কয়েকবার এরকম করা হয়েছিল, পরে যখন আমরা পদক্ষেপ নিয়েছি তাদেরকে ছেড়ে দিয়েছে। এবং সেই সব জায়গাগুলোতে আমরা যে গিয়েছি, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে যারা এগুলো করেছে ওদেরকে যখন গ্রেফতার করে ওরা একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। এরপরে এই ছেলেগুলো একদম সাধারণ ছেলে, ওইভাবে সব প্রশ্নের উত্তর গুছিয়ে গেছে দিতে পারে না, একটা আতঙ্কের মধ্যে থাকে, যার কারণে প্রশাসনও আবার তাদের সন্দেহ করা শুরু করে। কারণ তাদের গোয়েন্দাদের কাজই তো সন্দেহ করা। যখন ওরা ভালো মতো স্যাটিসফাইড করতে পারে না, বুঝাইতে পারে না, তখন একটা এখানে ঝামেলা তৈরি হয়। আর এখানে যেটা হয়েছে, তারা শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে কালিমার পতাকা লাগাইছে, এমনকি সরকারি বিভিন্ন স্থাপনার আশেপাশেও গেটগুলোতে কালিমার পতাকা লাগাইছে। এবং এসবের কারণে অনেক সাধারণ মানুষের মধ্যেও, যেটা ওনারা বলল, যেটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং তারা আমাদেরকে বারবার ফোন করছে মানে পুলিশের কাছে, যে শহরের বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো দেখতেছি। আসলে কিছু লোক তো থাকে ইসলাম ফোক, ঠিক আছে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা আছে না। তো তারা এই কালিমার পতাকাগুলো দেখে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, কি ব্যাপার, এগুলো কি আবার সে আইএস জেএমবি ওই টাইপের কিছু কিনা। তো আসলে এবং এনারাও যেটা নথি তৈরি করেছে সেটাই লিখেছে যে আইএস জঙ্গি গোষ্ঠীর যে পতাকা সেটাই তারা কি করেছে, ব্যবহার করেছে। এই জন্য এবং তারা অসংলগ্ন উত্তর দিচ্ছে। তারা তো আইএস না, তাই সংলগ্ন উত্তর কেমনে দেবে? উত্তর তো অসংলগ্নই হবে। তো আমি যেটা ওনাদেরকে বুঝাইলাম, আপনার কথার প্রসঙ্গ আসছে, এটা রিলেটেড আইএস এর যে পতাকা, সেই পতাকার সাথে যে তারা যে কালিমার পতাকাকে উদ্যম করেছিল, তার সাথে কোনো সম্পৃক্ততা বা মিল আছে কিনা? প্রশ্ন ছাড়াই আমি এটা উত্তর দিচ্ছি। জি জি। তো আমি ওনাদেরকে যেটা বুঝাইলাম যে দেখেন, আলহামদুলিল্লাহ আপনারা এটা নিয়ে কত গবেষণা করছেন জানি না, আমরা যেহেতু ধর্ম নিয়ে কাজ করি, আমরা মানে ধর্মের প্রচারক আমরা, তো আমাদের এই সমস্ত বিষয় সম্পর্কে খোঁজ খবর অনেক বেশি রাখতে হয়, আর ডিপলি রাখতে হয়। তো আমরা আবহমান কাল থেকেই মুসলিম উম্মার মধ্যে পরম্পরায় বিভিন্ন ধরনের পতাকার কি হয়ে আসছে, প্রচলন হয়ে আসছে। এটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সেখানে আপনার পিওর সাদা কাপড়ের মধ্যে কালো কালিতে, পিওর কালো কাপড়ের মধ্যে সাদা কালিতে, আবার যেটা ওই যে আপনার কালো কাপড়ের মধ্যে আপনার নিচে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে সাদা কালিতে, এবং ওর ভিতরে একটা সাদা বৃত্ত থাকবে নিচে, ওই বৃত্তের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকবে, বৃত্তটা হবে সাদা, লেখাটা হবে কালো। এই রকমের পতাকা, এই 3 ধরনের পতাকা এখন প্রচলন, কিন্তু এছাড়াও আরও বিভিন্ন রকমের পতাকা আবহমান কাল থেকে চলে আসছে। এখন কোরআন হাদিসে যদি আমরা ঘাটাঘাটি করতে যাই, পতাকার ব্যাপারে ওইভাবে তেমন কি পাওয়া যায় না, হাদিস ওইভাবে বিশুদ্ধ হাদিস ওইভাবে পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা এমন ছিল। হ্যাঁ, একবারে এই যেই পতাকাগুলো আমরা ব্যবহার করি হুবহু এরকম পাওয়া যায় না। তো কিন্তু যেহেতু এটা আবহমান কাল থেকে চলে আসছে, তাহলে বোঝা গেল যে উম্মার পরম্পরায় চলে আসে। যেটা উম্মার পরম্পরায় চলে আসে ওটার জন্য আলাদা সনদ দরকার হয় না। যেমন আল কোরআনুল কারীম, এই কোরআনে কারিমের আলাদা কি দরকার হয় না, সনদ দরকার হয় না। তারপরে মনে করেন যে মোতাওয়াতির হাদিস যেগুলোকে বলা হয়, হ্যাঁ, এখানে অনেক আলেম ওলামা আছে, তারা বুঝবেন এই বিষয়গুলো। তো সেগুলোর সনদের প্রয়োজনই হয় না, কারণ এটা এত বেশি কি হয়েছে, এত বেশি মানুষ। যেমন ধরেন এখানে হয়তো একটা ঘটনা ঘটছে, 1000 মানুষ দেখছে, এখানে কি আলাদা আলাদা 1-2 সাক্ষী এবং সেই সাক্ষীদের আলাদা আলাদা ওইভাবে চুলচেরা বিশ্লেষণের দরকার হবে? কিন্তু 2 জন লোক দেখে এখানে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করবে, উকিল জেরা করবে। তো এখানে আপনার এই কালিমার পতাকাগুলো পরম্পরায় চলে আসছে। এখন
এই তিনটা পতাকার মধ্যে আবার আমি যদি বলি আমার ব্যক্তিগত রিসার্চ অনুযায়ী আইএস যে পতাকাটা ব্যবহার করে এটার সাথে হাদিসের অনেক মিল পাওয়া যায়। ওই মিল থেকেই মূলত অনেকে কি করে এই পতাকাটা ব্যবহার করে, কিন্তু এটা আইএস এর পতাকা না। যেমন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা কেমন ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে স্টেপ বাই স্টেপ লেখে না, তো ওইটার সাথে মিল আছে। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায় আকরাব ইলাস সুন্নাহ, এই যে আইএস যে পতাকাটা কি করে ব্যবহার করে। এখন তারপরেও আমি এটা এই আলোচনাটা এক পাশে রেখে এখন এই পতাকাকে যে আইএসকে দিয়ে দিই, তাহলে সাদার মধ্যে যে কালো লেখা এটা তাহলে আল কায়দাকে তালেবানকে দিয়ে দিতে হবে, কারণ এটা তালেবানের পতাকা। আবার কালোর মধ্যে যে কি সাদায় লেখা এটা আবার আল কায়দা ব্যবহার করে, তাইলে একটা তালেবান নিয়ে গেল, একটা আল কায়দা নিয়ে গেল, একটা আইএস নিয়ে গেল, তা আমাদের সাধারণ মুসলিমদের পতাকা কোনটা, আমাদের পতাকা কোনটা? এটা আমি ওনাদের ক্লিয়ার করেছি যে আসলে এটা মিলে যেতে পারে। যেমন হিন্দুদের আপনার কি আছে ওই আপনার গেরুয়া পতাকা ওখানে ব্যবহার করে, বিভিন্ন রকমের ধর্মীয় পতাকা ইন্ডিয়া ব্যবহার করে, মানুষ মারে। এখন ওই কারণে ওই ধরনের পতাকা ব্যবহার করার কারণে কি এখানে হিন্দুরা গ্রেফতারের শিকার হয় না? অথচ আমরা দেখেছি যে চিন্ময় কুমার দাসের ওই যে কোর্টে যাওয়াকে কেন্দ্র করে আপনার এই পতাকাধারীরা কিন্তু কি করছে, একজন উকিলকে মেরে ফেলছে। এরপরে তো এটা নিয়ে সন্দেহ করি না আমরা। তো কালিমা এটাকে নিয়ে কেন সন্দেহ করছি, তখন তারাই স্বীকার করছে যে এটার কারণ হলো বৈশ্বিক ইসলামোফোবিয়া। এটা তারা নিজেরাই স্বীকার করছে, যেটা হলো বৈশ্বিক ইসলামোফোবিয়া। আমরা আক্রান্ত, মিডিয়াগুলো এমনভাবেই করে, যার কারণে এটা নিয়ে আপনাদের কথা বলা দরকার। এবং আপনাদের আলেমদের শুধু এটা নিয়ে ওয়াজ মাহফিলে বললেই হবে না, মিডিয়া তৈরি করতে হবে আপনাদের। এই যে ইসলামোফোবিয়া যেটা মিডিয়া ছড়ায়, এর পাল্টা আপনাদের মিডিয়াতে এর জবাব দিতে হবে। আমি এই জন্য মনে করি আমার দেশের মতো আরো এরকম পত্রিকা হওয়া দরকার যারা এগুলো কি দেবে, জবাব দেবে। এবং ওনারা আরো যেই চমৎকার যে বিষয়টা বললেন যে এই যে আপনি সেই সুদূর যশোর থেকে আসছেন, কেউ ঢাকা থেকে আসছে, কেউ খুলনা থেকে আসছে, এবং চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে আসছে। তো স্থানীয় আলেম তো ছিল, তারা যদি গতকাল আসতো বা যখন ধরা পড়লো এরকম আসতো, খোঁজ খবর নিত এবং এই ছেলেগুলোর সাথে কথা বলতো, কারণ এখন তো ছেলেগুলো নাই এখানে, ওরা তো এখন হাজতে চলে গেছে। তো এসে কথা বলে যদি আমাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলতে, আপনি যেভাবে ব্যাখ্যা দিয়ে বুঝলেন পতাকার ব্যাপারে বুঝে, তাহলে কিন্তু আমরা সহজে বিষয়টা বুঝে যেতাম। কিন্তু কেউই আসেনি এদের ব্যাপারে, তো এদেরকে ধরে নিয়ে আসলাম, কেউ আসলো না। এরা যদি ধর্মীয় লোকই হবে তো ধর্মীয় গুরুরা তো কি আপনারা সাক্ষী কিনা, এই কথা বলছে কিনা? এই কথা কিন্তু ওনারা একবার দুইবার না কয়েকবার বলছে, এবং এখনো বললো যে এই যে আপনি এত দূর থেকে আসছেন, যদি এলাকার ধর্মগুরুরা ধার্মিক ব্যক্তিরা এই ব্যাখ্যাগুলো দিত, পতাকার ব্যাখ্যাগুলো দিত, তাইলে কিন্তু এটাকে আমরা শুধুমাত্র ওই জঙ্গিবাদের আলামত হিসাবে আমরা তো এটাকে করে আসছি। তো যাই হোক, এই জন্য আমি সকল আলেমদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার এলাকায় যদি এভাবে কেউ হেনস্থার শিকার হন বা কোনো সমস্যা পড়ে, আপনারা উচিত সবার আগে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় ছিলেন, তো সাহাবীরাও ছিল। এক গভীর রাতে হঠাৎ আওয়াজ হলো, তো সাহাবীরা সবাই বের হয়েছে, আওয়াজটা কোথায় হইলো, দৌড় মেরে বের হয়েছে। তো এবার দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজের উৎপত্তি স্থল থেকে ব্যাক আসতেছেন। তিনি বলতে, যাও আমি দেখে এসেছি, তেমন কোনো সমস্যা নেই, যাও যাও তোমার জায়গায় যায় ঘুমিয়ে পড়ো। তো সাহাবাগণ দেখছেন যে এটা হলো নেতা, নেতা তো নিরাপত্তার জন্য, নেতা তো তার অনুসারীদের নিরাপত্তার জন্য কাজ করে, এবং নেতা সবার আগে তার দেশের নিরাপত্তা, তার কর্মীদের নিরাপত্তার কথা কি করবে, চিন্তা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত নেতা ছিলেন, এই জন্য সবার আগে রাসূল পৌঁছে গেছেন সেই জায়গায়, কোন জায়গা থেকে আওয়াজটা আসলো, সকল সাহাবীদের আগে পৌঁছে। এমনকি রাসূল ব্যাক আসতেছেন আর মাত্র যাচ্ছে, কতটা সতর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দেখেন যে ইবনে সৈয়দের হাদিস, দাজ্জালের যে ইবনে সৈয়দ আসলেই দাজ্জাল কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহনত করছেন এটার পিছনে, কত সময় ব্যয় করছেন, অথচ জিবরিলের মাধ্যমে জেনে নিলিত হয়। এতে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ দাজ্জাল একটা বড় ফিতনা উম্মতের জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, তো এইটাই কি সেই ফিতনা কিনা, রাসূল এইভাবে রিসার্চ করেছেন। তো যাই হোক, আমি শেষ করি। তো এই জন্য আমি মনে করি সারা বাংলাদেশে যেই মহল্লার যুবকটাকে ধরে নিয়ে গেল, আমি মনে করি ওই মহল্লার ইমাম সাহেব সবার আগে যাবে। আজকে এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম, এটা না? তারা কিন্তু বারবার এটা বলছে যে আপনার এই যে সুন্দর করে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যাটা যদি স্থানীয় আলেমরা এসে দিত তখন আমরা তো এদেরকে ধরছি, কারণ আমাদের উদ্যতন স্যাররা বলছে যে ব্যাখ্যা নিতে হবে, তারপরে সারবা। এখন এরা তো আরো তো ব্যাখ্যা দিতে পারতেছে না, আসলেই তো আইএসের পতাকার সাথে মিল আছে, এটা তো হতভম্ব হয়ে গেছে, আসলে তো মিল আছে। তো এই যে বলতেছে যে যদি এরকম আলেম ওলামা আসতো তাইলে এই বিষয়টা সহজ হয়ে যেত, ঠিক আছে। এবং আপনার মানে সবাই তো এখানে সাক্ষী আছেন, এই পিছনে অনেকে গেছেন, আপনারা সাক্ষী আছেন, এই কথাগুলো তারা বলছে, বারবার বলছে এই কথাগুলো। তো এই জন্য আমি এটাই বাস আলেম ওলামাদের প্রতি আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। একটা প্রশ্ন আছে, আপনার সাথে আমরা গার্ডিয়ান দেখতে পাচ্ছি দুইজন,
আপনি তাদের সাথে কথা বলে বা এই যে এতটুকু আসলেন, আসার পরে এই যে পুরো বিষয়টা নিয়ে আপনি মোটামুটি এখানে আসার আগে রিচার্জ করেছেন, উকিয়ায় গিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয়টি নিয়ে তদারকি করেছেন, আপনি কি তাদের কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুর সাথে সম্পৃক্ততার কোনো গ্রাম পেয়েছেন কিনা? এরা একেবারেই সাধারণ মানুষ, আর রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেই বা কি, রাজনৈতিক করা তো অধিকার আছে, একমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ বাদ দিয়া, ওগুলো তো ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন, আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার, এগুলো বাদ দিয়া বাংলাদেশের আমরা আলেমরা, হকপন্থী আলেমরা গণতান্ত্রিক রাজনীতিকে সঠিক মনে করেন সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান রাষ্ট্র কাঠামোর ভিতরে তাদের তো রাজনীতি করার অধিকার আছে। প্রশ্নটা এদিকে হচ্ছে, যদি তারা কোনো রাজনৈতিক দলের সাথে যোগদান করে থাকে, তাহলে তাদের কেউ কেন তাদেরকে মুক্ত করতে আসলো না এই পুরো 4 দিন পর্যন্ত? আচ্ছা, এখানে তারা রাজনৈতিক কোনো দলে ছিল না, একটা অরাজনৈতিক দলে ছিল, হিলফুল ফুজুল ইসলামী ফাউন্ডেশন নামে একটি সংগঠন। তো এই সংগঠনের সভাপতি সাহেব নিজেই এটার প্রতি উৎসাহিত করেছেন, এবং আরও একজন কর্মীর নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি, আব্দুল না না উনি না, উনি তো সেক্রেটারি, আরেকজন ফিরোজ আহমেদ সভাপতি, যাই হোক ওনার নামটা এই মুহূর্তে না নেই। তো আরেক আচ্ছা আচ্ছা শেষ করতে দিই। তো উনি মূলত কি করেছেন, এটাকে খুব উৎসাহিত করেছেন যে আমাদের জায়গায় জায়গায় পতাকা লাগানো দরকার। কিন্তু যখনই পতাকা লাগানো হয়েছে, এখন সেক্রেটারি সাহেবকে আমি ফোন দিলাম যে আপনাদের কর্মী এখানে গ্রেফতার 3 জন, আপনি তখন উনি বলে মাদ্রাসার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এটা উনি জবাব দিলেন। তবে আমার কাছে মনে হয়েছে সেটা হইলো, যারা বিশেষ করে আয়না ঘরে যায় না, কারাঘরে যায় না, জেল খাটে নাই, মানে তাদের এই পুলিশ নিয়ে ডিবি নিয়ে একটা আতঙ্ক বিরাজ করে তাদের মনের ভিতরে। যেমন আজকেও যে অনেক আলেম আসছে না এখানে আমাদের সাথে, কিন্তু ভিতরে কিন্তু সবাই যাইতে একটা এক ধরনের ইতস্ততা বা আনইজি ফিল করা, এই জিনিসগুলো এগুলো হওয়া যাবে না। আমরা মুমিন মাত্রই তো কি হবো, সাহসী হবো, আমাদের তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তো এইটি আমার প্রশ্নটা কি ছিল যেন? আমার প্রশ্ন ছিল তারা কোন সংগঠনের সাথে যুক্ত ছিল তো ওই যে ওই হিলফুল ফুজুল যে সংগঠনটা, এটা একদম একটা নিরীহ সংগঠন, তারা বিভিন্ন মাদ্রাসাটা অনুদান দেয়, এবং তারাই মনে করেছে যে এখানে একটা কি হইতে পারে, মানে কালিমার পতাকা যে সৌন্দর্য, ইসলামের একটা সৌন্দর্য, এটা হইতে পারে। জি, এবং আমরা জানি জুলাই আন্দোলনে কিন্তু কালিমার পতাকা ব্যবহার কি হয়েছে, ব্যবহার হয়েছে, এবং এই জন্য আমি তো মনে করি এই কালিমার পতাকা ব্যবহার হওয়ার বরকতেই হয়তো আল্লাহ কি দিছে বিজয়। আচ্ছা, আমার সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে, আপনারা এখন ডিবি অফিস কার্যালয় থেকে বের হলেন, সর্বশেষ কি সিদ্ধান্ত আসলো এবং তাদের মুক্তির ব্যাপারে কি সিদ্ধান্ত? সর্বশেষ তারা আলহামদুলিল্লাহ আশ্বস্ত হয়েছেন আমাদের ব্যাখ্যায়, আমরা যে ব্যাখ্যা দিয়েছি আমাদের ব্যাখ্যায় তারা আশ্বস্ত হয়েছেন। এই ব্যাখ্যাটা তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন। তারা যদি আশ্বস্ত হয়ে যান, তাহলে তারা একটা রিলিজ দেওয়ার জন্য একটা কাগজ দিবেন, যেটা রিলিজ কি যেন বলে ভাই, মানে জি জি রিলিজ দেওয়ার জন্য একটা কাগজ দিয়ে দেবেন, বাস এমনি রিলিজ হয়ে যাবে, এটা কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না। আর যদি ওনাদেরকে আশ্বস্ত করা না যায়, তখন হয়তো আবার এটার জন্য কি করতে হবে, কোর্টে যাওয়ার প্রয়োজন হতে পারে। তো আমি আশা করছি সেটা হবে না। আমি ওনাদের বলেছি, আপনারা যদি আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আশ্বস্ত করতে না পারেন, আমি আছি আগামীকাল, আপনারা আমাকে ডাকবেন, এবং আমি ওই সংগঠনের যারা নেতারা রয়েছে তাদেরকে সহ এখানে উপস্থিত, যেহেতু আমার সাথে তাদের যোগাযোগ হয়েছে, তো এরপরে আমরা আশ্বস্ত করার জন্য সহযোগিতা করবো আপনাদেরকে। এটা বলি। ধন্যবাদ। উপস্থিতরা আশ্বস্ত হয়েছে। কথা বল। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা একটু তাদের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যারা বন্দী হয়েছেন সেই সব যুবকদের 2 জন পরিবারের লোক এখানে এসেছেন। আসলে আপনার নাম এবং আপনার কে এখানে বন্দী রয়েছেন, এখানে আপনার কে বন্দী রয়েছেন, এবং আপনি সন্তুষ্ট কিনা আজকের এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, এখানে আমার ভাই মোফারক আছে এবং তার 2 বন্ধু আছে। তো আমি আসলে এই বিষয়টা যে অনেক জটিল হবে তেমনভাবে আমি অনেকটা বয়ে বা আটকে ছিলাম, যেহেতু তাদের কলেজে একটা মানে আইএসের বা জঙ্গি তকমা দিয়ে ফেলছিল। এখন মানে আমাদের হুজুরদের সহযোগিতা এটা আমি সহযোগ হয়ে গেল। আর প্রশাসন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, তারা অনেক সহযোগিতা করেছে সত্যের জন্য। এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদেরকে, এবং আমি অনেক খুশি। এখন আপনারা আতঙ্ক মুক্ত কিনা এই যে ঘটনাটি ঘটছে? তাদের সহযোগিতা পেয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে তারা নিজেরাই আসলে একজন ধার্মিক মানুষ। এখন আপনি মনে করছেন কিনা যে এটি একটি অপরাধ, যা তারা যে এই কাজটি করছে এটি একটি অপরাধ বলে মনে করছেন কিনা? না, এটা কোনো অপরাধই পড়ে না। এটা মানে একটা গুজবের মধ্যে পড়ে গিয়ে আমরা একটা হয়রানির শিকার হচ্ছি, এসব কোনো অপরাধই না।
ধন্যবাদ। আমরা তাদের পরিবারের সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে তারা সম্পূর্ণ কার্যক্রম শেষ করে তারা ডিবি কার্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে ফেরত যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সকলে যার যার গন্তব্যস্থলের দিকে রওনা হবেন। এখানে স্থানীয় লোকজন সহ অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই প্রোগ্রামে। সরাসরি ডিবি কার্যালয় থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি। আপনাদেরকে আজকের এই স্থান থেকে সরাসরি সর্বশেষ আপডেট জানিয়ে আজকের লাইভটি সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।